আচ্ছা দেখো এখানে স্ক্রিন শেয়ারে দেখতে পাচ্ছ যে আমরা এই গত ক্লাসে হচ্ছে প্লেনের একটা ডেরিভেটিভস পড়ছি যার নাম হচ্ছে রিব। হ্যাঁ, আজকে আমরা আরেকটা ডেরিভেটিভস পড়বো, সেটা হচ্ছে ম্যাট। হ্যাঁ, তো গত ক্লাসে এটা বলছি যে প্লেনের ডেরিভেটিভস হয় হচ্ছে দুইটা, একটা হচ্ছে রিব, আবার রিবটা আবার দুই ধরনের হয়, যেটা হচ্ছে লেফট মানে ওয়ার্পের ডিরেকশনে হতে পারে, আবার ওয়েভ ডিরেকশনে। ওয়ার্প ডিরেকশনে হলে এটাকে ওয়ার্প রিব বলছি, আবার ওয়েভ ডিরেকশনে হলে এটাকে বলতেছি ওয়েভড রিব। তো আবার ওয়ার্প এবং ওয়েভ ট্রিপগুলো আবার প্রত্যেকটা দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে ইরেগুলার। তো রেগুলার ইরেগুলার ডিপেন্ড করে হচ্ছে নাম্বারের উপর, অর্থাৎ সংখ্যাগুলো যদি সমান হয় তাহলে রেগুলার, আর সংখ্যাগুলো যদি অসমান হয় তাহলে হচ্ছে ইরেগুলার। তো এই হচ্ছে মোটামুটি রিবের ব্যাপার। তো আমরা আজকে দেখব হচ্ছে মোটামুটি এই রিবের পরের যে ধাপটা অর্থাৎ ম্যাট। হ্যাঁ, ম্যাটের কিছু ডেরিভেটিভ মানে রিবের আরেকটা ডেরিভেটিভ হচ্ছে ম্যাট। তো ম্যাটটা আবার চার ধরনের। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি চারটা ধরন, তো আমরা পড়তেছি হচ্ছে ম্যাট বা বাস্কেট উইভ। হ্যাঁ, যেটা ডিজাইন করতেছি এটার নাম হচ্ছে ম্যাট, অথবা এটা আরেক নাম হচ্ছে বাস্কেট। তো এটা কি, এই যে ম্যাট বা বাস্কেট, এটা আসলে হচ্ছে এই প্লেনের একটা ডেরিভেটিভস। প্লেনের গত ক্লাসে একটা ডেরিভেটিভস পড়ছি, সেটা হচ্ছে রিব, আর আজকে পড়তেছি ম্যাট, যেটাকে আমরা বাস্কেটও বলতেছি। এটাও একটা প্লেনের ডেরিভেটিভস। তার মানে হচ্ছে ডেরিভেটিভস হওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমার প্লেনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে, অর্থাৎ প্লেনের যে বৈশিষ্ট্য এই যে ওয়ান আপ ওয়ান ডাউন ওয়ান ডাউন ওয়ান আপ, এই নীতিটা ঠিক থাকবে। তো এই নীতিটাকে ঠিক রেখে আমরা এখানে ডিজাইনটা মানে প্রডিউস করতে হবে আর কি। আচ্ছা দেখো, তাহলে আমাদের এইখানে বৈশিষ্ট্যটা মনে রাখো যে আমার মানে প্লেন যদি এরকম হতো এখানে, তাহলে আমার বৈশিষ্ট্যটা কেমন হতো, মনে করো ওয়ান আপ ওয়ান ডাউন, আবার এখানে ওয়ান ডাউন ওয়ান আপ এরকম হতো। তো এই যে এই চারটা ঘর দেখতেছো, এই চারটা ঘরই হচ্ছে আমার একটা কি ডিজাইন, প্লেন ডিজাইন, তাই তো? এরকম এই চারটা ঘর মনে করো, এটা প্লেন ডিজাইন। তাহলে এই বৈশিষ্ট্যটাই ঠিক থাকবে, তবে এটা ডেরিভেটিভস হবে। তাহলে রেগুলার ম্যাট যখন হবে বা বাস্কেট হবে, তখন এই যে ক্রসটা দেখতেছো এই ক্রসটা একা হবে না, একটা স্কোয়ার সেল হবে। স্কোয়ার সেল মানে হচ্ছে দুইটা দুইটা, তিনটা তিনটা, অথবা চারটা চারটা, পাঁচটা পাঁচটা, এরকম একসাথে আপ হবে অনেকগুলা সেল মিলে, যেটাকে আমরা বলতেছি ম্যাট, যা কিনা প্লেনের ডেরিভেটিভস। তাহলে আমি যদি মনে করো দুইটাও নেই, তাহলে এটা কেমন হবে? এই চার ঘরের জন্য হিসাব করো, আমি এইখানে এই চার ঘরে মিলে আপ করব। কথা বুঝতে পারছো কিনা? এই চারটা ঘর দেখতেছো, এই পুরোটা মিলে আপ হবে, আর এই যে চার ঘর দেখতেছো এই পুরোটা মিলে মনে করো ডাউন হবে। ঠিক আছে? তাহলে আমার প্লেনের যে বৈশিষ্ট্য, এটা আপ হলে এটা ডাউন হয়। আবার এই এখানে কি হয়, তাহলে নিচেরটা কি হয়, এটা ডাউন হয়, আর এইটা আবার কি হয়, আপ হয়, তাই না? তাহলে আমার এই যে প্লেনের মূল বৈশিষ্ট্য আমি এটাকেই ঠিক রাখলাম, অর্থাৎ এই ডাউন মানে আপ ডাউন ডাউন আপ, তবে একটা দিয়ে আপ হবে না, একসাথে এই দুইটা ইয়ার্ন মিলে আপ হবে। তাহলে আমি এখানে এই চারটা ঘরেই ক্রস দিব, তাহলে এই চারজন মিলে মানে এই দুইটা সুতা একসাথে আপ, তাহলে এই দুইটা সুতা একসাথে ডাউন, আবার এই দুইটা সুতা একসাথে ডাউন, আবার এই দুইটা সুতা কিন্তু একসাথে আপ। তাহলে এখন এই যে ডিজাইনটা হলো, এই ডিজাইনটার নাম হচ্ছে ম্যাট। আর এই ম্যাটটা হচ্ছে যেহেতু দুইটা দিয়ে শুরু করলাম, মানে আপ হচ্ছে দুইটা ইয়ার্ন দিয়ে, ডাউনও হচ্ছে দুইটা ইয়ার্ন দিয়ে, তাহলে এই ডিজাইনটার নাম মানে এক্সাক্ট যে নামটা সেটা হচ্ছে টু টু ম্যাট বা টু টু বাস্কেট, অর্থাৎ টু আপ টু ডাউন ম্যাট অথবা বাস্কেট উইভ। ঠিক আছে? তাহলে আমাদের ডিজাইনের যে নিয়ম সেটা ঠিক রাখতে হবে তোমাদেরকে। এই যে এখানে অ্যারো চিহ্ন দিতে হবে, আর এখানে হচ্ছে হ্যাশমার্ক তো দিতেই হবে, যেহেতু আমরা স্টার্টিংটা এখান থেকে করছি। এখানে হ্যাশমার্ক আসবে, আর এদিকে একটা অ্যারো চিহ্ন আসবে। ঠিক আছে? আর এদিকে নিচে একটা অ্যারো চিহ্ন আসবে, যেটা তো দিতে হবে রিপিট সাইন। আর উপরে ড্রাফটিং প্ল্যান, আর সাইডে হচ্ছে লিফটিং প্ল্যান। যেহেতু আগে আমরা ড্রাফটিং লিফটিং শিখিয়েছি, সেজন্য এখন নতুন করে আবার ড্রাফটিং লিফটিং দেখাচ্ছি না। তো এখানে বুঝতেই পারতেছো, এখানে ড্রাফটিং যদি আমি করতে চাই তাহলে আমার দুইটা হিল ফ্রেম দিয়ে হয়ে যাবে, কারণ এই একের সাথে দুইয়ের মিল আছে। এক এবং দুইকে একটা হিল ফ্রেমে দিব, আর তিন এবং চারের মধ্যে মিল আছে, এবং তিন আর চারকে আরেকটা হিল ফ্রেমে দিব। তাহলে আমার দুইটা হিল ফ্রেম দিয়ে ড্রাফটিং হবে, আর লিফটিংও তাহলে দুইটা হিল ফ্রেমের জন্যই হবে। তো যদি আমরা কাপড়টাকে দেখতে চাই, এই যে টু টু বাস্কেট বা টু টু ম্যাট, এর মধ্যে কাপড়টা কেমন হবে, তাহলে কাপড়টা হবে এরকম। ঠিক আছে? তোমরা আগে এই প্লেন উইভ দেখছো, যেখানে একটা আপ একটা ডাউন একটা ডাউন একটা আপ এরকম থাকে,
কিন্তু এখানেও ওয়ান আপ ওয়ান ডাউনই, কিন্তু এই ওয়ান আপ ওয়ান ডাউনের ক্ষেত্রে দুইটা সুতা মিলে একসাথে আপ, আবার দুইটা সুতা মিলে একসাথে ডাউন, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের এখানে সবুজগুলো হচ্ছে ওয়ার্প ইয়ার্ন আর লালগুলো হচ্ছে ওয়েফট ইয়ার্ন। তাহলে এই ওয়ার্প ইয়ার্ন এবং ওয়েফট ইয়ার্ন মিলে যে আপ এবং ডাউন অবস্থা আসছে, এই অবস্থাটা হচ্ছে দুইটা ইয়ার্ন মিলে একসাথে। তাহলে এটাও একটা প্লেন উইভ, তবে প্লেন উইভের মধ্যে একসাথে একগুচ্ছ ইয়ার্ন আপ আবার একগুচ্ছ ইয়ার্ন একসাথে ডাউন, সেজন্য এটাকে বলা হচ্ছে প্লেনের একটা ডেরিভেটিভস, যার এক নাম হচ্ছে ম্যাট অথবা বাস্কেট। ঠিক আছে, তো এটা এরকম 4 রিপিটের মধ্যে আমরা করলাম। যদি আমি আরও 2 ঘর বাড়াতে চাই, মনে করো 3 রিপিটের মধ্যে আমি করতে চাই, তাও কিন্তু সম্ভব, যে এখানে 3টা নিব, এখানে 3টা নিব, তাহলে আমার 6 ঘর এবং 6 ঘরের মধ্যে কাজটা করা যাবে। তাহলে আমি 6 ঘরের মধ্যে দেখাচ্ছি একটা, এই দেখো এই 6 ঘরের মধ্যে। তাহলে আমি এটাকে যদি দুটা গুচ্ছে ভাগ করি, এটা হচ্ছে আমার একটা গুচ্ছ, মানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কালার করে দিচ্ছি। মনে করো এই অংশটা আপ করব আর এই অংশটা হচ্ছে আমরা ডাউন করব। ঠিক আছে, তাহলে এই অংশটা যেহেতু ডাউন, তাহলে নিচের এই ঘরগুলো আলটিমেটলি ডাউন হবে আর এই ঘরগুলো আবার আপ হবে। ঠিক আছে, তো এই কাজটা করলেই কিন্তু আমার এই যে 3 রিপিটের মধ্যে আর কি আমার একটা ম্যাট উইভ বা বাস্কেট উইভ আঁকা হয়ে যাবে। অর্থাৎ এটা হবে 3x3 ম্যাট অথবা বাস্কেট। আর এই 3x3 ম্যাট বাস্কেট আঁকতে গেলে আমার রিপিট দরকার হবে কয় ঘর। এই যে ওয়ার্পে কয়টা সুতা লাগলো, 6টা, ওয়েফটে কয়টা সুতা লাগলো, 6টাই। তাহলে আমার ওয়ার্পে হচ্ছে 6 ঘরের মধ্যে আর ওয়েফটে হচ্ছে 6 ঘর। তাহলে আমার এই ঘরগুলো ক্রস হবে, সবগুলা ক্রস হবে। তাহলে আমার কাপড়টা দেখতে কেমন হবে? কাপড়টা দেখতে এরকম হবে। হ্যাঁ, 3টা ইয়ার্ন মিলে আপ হবে, আবার 3টা ইয়ার্ন মিলে ডাউন হবে। তাহলে এরকম বড় বড় গুচ্ছ তৈরি হবে। হ্যাঁ, কাপড়ের মধ্যে একটা বড় বড় সেল বা গুচ্ছ দেখা যাবে, যেটা হচ্ছে মানে ম্যাট বা বাস্কেট আমরা বলতেছি। তো এখন এই বাস্কেটের আবার 4টা টাইপসের কথা তোমাদেরকে বলছি একটু আগে, যে 4 ধরনের হয়, রেগুলার, ইরেগুলার, স্টিচ, ফ্যান্সি, তাই না? রেগুলার হতে পারে। তো আমরা এখন কথা বলতেছি কিন্তু রেগুলার নিয়ে, রেগুলার বাস্কেট নিয়ে। তাহলে এই যে রেগুলার যে বাস্কেটটা আছে, এই রেগুলার বাস্কেটের বৈশিষ্ট্য কি? এই রেগুলার বাস্কেটের বৈশিষ্ট্য হচ্ছে আমার যতগুলো আপ আছে যতগুলো ডাউন আছে এগুলো যদি সমান হয়ে থাকে, সংখ্যা যদি ইকুয়াল হয়, তাহলে এটা হচ্ছে রেগুলার বাস্কেট। যেমন 3 একটা রেগুলার বাস্কেট, 4 রেগুলার বাস্কেট হবে। একটু আগে যে 2 করলাম, এটাও একটা রেগুলার বাস্কেট। আমি যদি 5 করি, তাও কিন্তু একটা রেগুলার বাস্কেটই হবে। তাহলে ইরেগুলার কখন হবে? মনে করো আপ হচ্ছে 3, ডাউন হচ্ছে মনে করো 2, তখন এটা একটা ইরেগুলার বাস্কেট হবে। যেমন ধরো আমি এটাকে একটা চেঞ্জ করে দিলাম এরকম, এখন এই যে ডিজাইনটা, এটার নাম কি বলতে পারবা? বলো তো একজন, এটার নাম কি হলো? এটা কি এখন 3 বাস্কেট আছে? এটা 3/2 বাস্কেট হয়ে গেল না? তো যখন এটা 3/2 বাস্কেট হচ্ছে, এই যে 3/2 হয়ে গেল, তখনই এটাও একটা বাস্কেট, এটা হচ্ছে ইরেগুলার বাস্কেট। হ্যাঁ, মনে করো এটা হচ্ছে একটা এই ইরেগুলার, রেগুলার আর নাই। তাহলে একটু আগে রেগুলার দেখলাম, এটা হচ্ছে ইরেগুলার। ইরেগুলার হতে গেলে তাহলে আমার শর্ত হচ্ছে সামনে কম হতে পারে, পিছনে বেশি হতে পারে, এটা সমস্যা না। তবে কথা হচ্ছে দুইটা সংখ্যা, এই আপ এবং ডাউনের যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো কখনো একই হবে না, ভিন্ন হবে। ঠিক আছে, তাহলে আমার একটা ম্যাট বা বাস্কেট আঁকতে গেলে সর্বনিম্ন আমি কত ঘরের মধ্যে আঁকতে পারবো? আমি কি এরকম একটা 4টা ঘরের মধ্যে কি বাস্কেট আঁকতে পারবো? এই যে এখানে পারবো না, কারণ বাস্কেট হতে গেলে আমার ওয়ার্পে এবং ওয়েফটে সেল তৈরি হতে হবে, মানে গুচ্ছ, 2টা ইয়ার্ন অন্তত একসাথে থাকতে হবে। তাহলে আমি অন্তত 2টা ইয়ার্নকে যদি একসাথে নেই, তাহলে আপের জন্য তো আমার 4টা ঘর লাগবে, মানে এখানে আপ করতেই তো আমার 4টা ঘর লাগবে। তাহলে আমি ডাউন যদি 1 ঘর দিয়েও করি, তাও এই 9 ঘরের মধ্যে আমি চাইলে একটা বাস্কেট আঁকতে পারবো। সেটা কেমন? মনে করো এই 4টা মিলে আমার একটা গুচ্ছ হলো, এটা একটা গুচ্ছ, তাহলে এটা আপ। আপ তো ইউলো দিয়ে দেখাচ্ছি, তাহলে ইউলি মনে করো এটা হচ্ছে আপ। তাহলে আমার এটা তো ডাউন, আর এই অংশটা মনে করো আপ, একটা মিলে, শুধু একটা। তাহলে এটার নাম কি? এই যে এখন যেটা আঁকলাম, এটার নাম কি? 2-1 বাস্কেট। তাহলে 2-1 বাস্কেট হচ্ছে বাস্কেটের জন্য সর্বনিম্ন রিপিট সাইজ। অর্থাৎ আমাকে একটা বাস্কেট আঁকতে গেলে সর্বনিম্ন যতগুলো সেল লাগবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট আমি 3টা ঘর থাকতে হবে। 3টা ঘর থাকলে আমার পক্ষে শুধুমাত্র বাস্কেট আঁকা সম্ভব হবে, অন্যথায় কিন্তু বাস্কেট আঁকা যাবে না। আর এই সর্বনিম্ন বাস্কেটটা হচ্ছে এটা।
2x1 ম্যাট বা 2x1 বাস্কেট। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা 2, এটা হচ্ছে 1, তো এর মানে হচ্ছে আমার দুইটা আপ একটা ডাউন। এখন এরকম যদি 1 আপ 2 ডাউন হতো তাও কিন্তু হতে পারতো। 1 আপ 2 ডাউন হলে এটাও কিন্তু মানে স্মলেস্ট রিপিট সাইজ একটা বাস্কেট প্রডিউস করার জন্য। তো তাহলে আমরা দুইটা বিষয় শিখলাম, একটা হচ্ছে রেগুলার বাস্কেট আর একটা হচ্ছে ইরেগুলার বাস্কেট। তো ইরেগুলার বাস্কেটে এমন না যে আমার 3-2 হতে হবে, আমি কিন্তু 2-3 মধ্যেও করতে পারতাম। বা আমি যদি তোমাদেরকে আরেকটা দেখাই যে 2x4 বাস্কেট, তো 2x4 এর জন্য কয়টা ঘর লাগবে বলো তো? হবে এই যে আমরা 6 ঘর নিলাম। 6 ঘর কেন নিলাম? যাতে করে আমার এই 2 আর 4 শেষ করা যায়। অর্থাৎ আমি 2 আর 4 বাস্কেট রাখতে চাচ্ছি। আপ হবে 2 ঘর, 2টা ওয়ারপিয়ান আর হচ্ছে 4টা ওয়েফটিয়ান ডাউন হবে। তো সেই ক্ষেত্রে আমার এই দুইটার জন্য এই ঘরগুলো আমার সিলেক্টেড থাকবে, যাতে করে আমি এখানে আপ করতে পারি। আর এর কোনাকুনি এই বাকি ঘরগুলো আবার 4 ঘরের জন্য আপ হবে। তাহলে এটা হচ্ছে আপ, ডিজাইনটা হলো, এটার নাম হচ্ছে 2x4 বাস্কেট। এবং এটা একটা কি বাস্কেট, রেগুলার নাকি ইরেগুলার? ইরেগুলার বাস্কেট। আর ইরেগুলার বাস্কেটটা দেখতে এরকম হবে। আমার যখন কাপড় বুনবো কাপড়টা দেখতে এরকম হবে। অর্থাৎ যেহেতু আমার ওয়ার্পে কম আছে, অর্থাৎ ওয়ার্পে 2টা আপ আর ওয়েফটে 4টা, তাহলে সেক্ষেত্রে ওয়ার্পের এই যে আপের সংখ্যাটা কম। এই দেখছো, এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্পের আপটা ছিল, আর এটা হচ্ছে ডাউনটা। তারপরে এদিকে আবার ওয়েফটের আপ আছে, মানে লাল সুতাগুলো আপ আছে, আর এখানে হচ্ছে আবার ওয়ারপেনগুলো আপ আছে। তার মানে কাপড়টা দেখতে এই যে ছোট ছোট গুচ্ছ, বড় গুচ্ছ, ছোট গুচ্ছ, বড় গুচ্ছ এরকম মনে হবে। তো এটাই হবে একটা বাস্কেট উইভ। এবং কাপড় যখন বুনা হবে, তো আমরা যদি একটা টাওয়েল বা এই জাতীয় কাপড় তৈরি করি তখন, বা বেডশিট অথবা এই জাতীয় ফেব্রিক, তো সেখানে আমরা এই ডিজাইনগুলো নর্মালি ইউজ করি, যেখানে এইরকম ডিজাইন ফুটে ওঠে। অর্থাৎ ওয়ারপিয়ান এবং ওয়েফটিয়ানের মধ্যে এরকম বড় বড় সেল পাওয়া যায় খুঁজে। তাহলে আমরা রেগুলার এবং ইরেগুলার বাস্কেট বুঝতে পারলাম। এখন আমরা স্টিচ বাস্কেটটা দেখবো। হ্যাঁ, একটু বলে নেই, সেটা হচ্ছে আমার এই যে আপ, হ্যাঁ আপের ঘরগুলা এবং ডাউনের ঘরগুলা অবশ্যই বেজোড় সংখ্যা হতে হবে। মানে আবারও রিপিট করতেছি আমি, এখানে কখনো 2x4 এর মধ্যে তুমি কখনো স্টিচ বাস্কেট রাখতে পারবে না। তাহলে স্টিচ রাখতে গেলে তোমার 3-3 নিতে হবে, অথবা 5-3 নিতে হবে, অথবা 5-5 নিতে হবে, 5-7 নিতে হবে, 7-5 নিতে হবে, 7-3 নিতে হবে, এরকম। অর্থাৎ আমার এই যে আপ এবং ডাউনের যে ঘরগুলো আছে এগুলো অবশ্যই বেজোড় হতে হবে। আচ্ছা, বেজোড় কেন হতে হবে? বেজোড় হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার মাঝখানে একটা সেল সিলেক্ট করতে হয়। তো তোমাকে যদি আমি বলি এখান থেকে একটা মাঝখানে একটা ঘর সিলেক্ট করো, তাহলে কোন ঘরটা মাঝখানে পড়বে বলতে পারবা? এখান থেকে মিডল একটা সেল কি বের করা যাবে? কিন্তু এখান থেকে পারবা? এই যে নিচে যে আঁকলাম এখান থেকে, এখান থেকে তো পারা যাবে, তাই না? কেন? এখানে আমার 3টা রিপিট আছে, 3টা রিপিট থাকলে আমি মিডলে একটা পয়েন্ট পেয়ে যাব, তাই তো? তো অনুরূপভাবে আমি 5 এর জন্য পাবো কিনা? তো আমি একটা মিডল পয়েন্ট খুব সহজে পেয়ে যাব। তো 3 এর জন্য পাবো, 5 এর জন্য পাবো, অনুরূপভাবে 7 এর জন্য পাবো। তাহলে আমাকে এই স্টিচ বাস্কেট এবং ফেন্সি বাস্কেট করার সময় একটা মিডল পয়েন্ট খুঁজে বের করতে হয়। তো মিডল পয়েন্টটা খুঁজে বের করার জন্য আলটিমেটলি আমাকে এখানে বেজোড় সংখ্যাই সবসময় নিতে হয়। তো তোমাকে যদি বলে যে 4/6 স্টিচ বাস্কেট অথবা ফেন্সি বাস্কেট আঁকো, তাহলে এটা কিন্তু পসিবল হবে না। আমাদেরকে এরকম ফেন্সি বা স্টিচ আঁকতে গেলে অবশ্যই বেজোড় সংখ্যা নিয়ে করতে হবে। তো বেজোড় সংখ্যা নিলে কিরকম, আমি মনে করো একটা দেখা, তাহলে আমার এই যেহেতু এটা নাম কি, আমার এটা নাম দিছি কি আমরা 5/5 স্টিচ বাস্কেট, তাহলে আমার এই 5টা ঘরের মধ্যে একটা ডিজাইন হবে, মানে আপ হবে আর কি। তাই তো আমি এটাকে তোমাদের সুবিধার্থে একটা নির্দিষ্ট কালার করে দিচ্ছি, তোমরা বুঝতে পারো। আর এই অংশের মধ্যে আমার একটা ডিজাইন হবে, মানে একটা আপ বা ডাউন কিছু একটা হবে। তাহলে এটা হচ্ছে তার উল্টাটা হবে, মানে যদি আপ হয়ে থাকে তাহলে এখানে ডাউন হবে,
আর এখানে ডাউন হয়ে থাকলে ওখানেও ডাউন হবে, এগুলো মিল থাকবে, এই কোণাগুলো মিল থাকবে আর এই কোণাগুলো মিল থাকবে। তাহলে আমি প্রথমে আগে এই সবগুলাকে ক্রস করে দিচ্ছি, হ্যাঁ, অর্থাৎ আগে 5x5 একটা রেগুলার বাস্কেট এঁকে নিচ্ছি, তারপরে এটাকে স্টিচ করব। তাই তো, এখন এটাকে শুধুমাত্র স্টিচ করতে আমাদেরকে সামান্য একটু কাজ করতে হবে। সেই সামান্য কাজটা হচ্ছে আমি এখান থেকে মিডল পয়েন্টটা খুঁজে বের করব। তাহলে মিডল পয়েন্ট হচ্ছে এটা, তো এখানে যে মিডল পয়েন্টটা আছে এটাকে আমি ডিলিট করে দিব, এটা বাদ, এটা আপ ছিল, এটা ডাউন হয়ে যাবে। তো এই যে একটা স্টিচ আমি বাদ দিলাম এখান থেকে, এই একটা স্টিচ আমি বরাবর এখানের মিডলে নিয়ে আসব। হ্যাঁ, এখানে মিডলটা কোথায়, এখানে, তাহলে এখানে সবগুলোই কিন্তু ডাউন ছিল, ওয়ারপিয়ান ডাউন ছিল, এখানে আমি একটা ক্রস দিয়ে দিব, মানে আপ হবে একটা পয়েন্ট। আবার এখান থেকেও মিডল পয়েন্টটা আমি বাদ দিব, বাদ দিয়ে এখানের মিডল পয়েন্টে ওই স্টিচটা দিয়ে দিব। তো এটাকে স্টিচ বলা হচ্ছে কেন, স্টিচ বলার কারণ হচ্ছে আমার যখন রিপিট খুব বড় হচ্ছে, এই যে ধরো 5টা ইয়ার্ন মিলে রিপিট, তো এরকম বড় রিপিটের জন্য তো আমরা যখন কাপড় বুনবো তাহলে কাপড়ের মধ্যে 5টা সুতা ফ্লুট হয়ে থাকবে, 5টা সুতা একসাথে ভেসে থাকবে, আবার ওয়েভটাও 5টা সুতা একসাথে ভেসে থাকবে। তো এই 5টা ইয়ার্নের মধ্যে কোনো বাইন্ডিং বা ইন্টারলেসমেন্ট আছে কিনা, নাই, আগে আর কি একটু আগে যদি রেগুলার বাস্কেট হতো তাহলে কোনো ইন্টারলেসমেন্ট নাই। তো যেখানে ইন্টারলেসমেন্ট নাই তাহলে এখানে সুতাগুলো শুধু ভেসে থাকবে, মানে ফ্লুট হয়ে থাকবে, 5টা ইয়ার্ন উপরে থাকবে, তার নিচে 5টা ইয়ার্ন থাকবে, তাহলে কাপড়ের মধ্যে কোনো বাইন্ডিং থাকবে না বা স্টিচ থাকবে না। এরকম স্টিচ না থাকলে কাপড়টা ফার্মনেস হারাবে, অর্থাৎ কাপড়ের যে ডাইমেনশনাল স্টেবিলিটি বা স্টেবিলিটি আমরা বলি, এই ডাইমেনশনাল স্টেবিলিটি অনেক কমে আসবে, অর্থাৎ কাপড়টা সহজে খুলে আসবে, মানে ফ্লেক্সিবল হয়ে যাবে, স্ট্রাকচারটা খুব বেশি স্ট্রং বা রিজিড হবে না, ফার্ম হবে না। তো এইরকম আমরা চাই না, কিন্তু আমরা চাই কাপড়টা যাতে একটু ফার্ম হয়। তো আমরা টাওয়ালের মধ্যে, তোমরা যেসব টাওয়াল ইউজ করে থাকো, যে টাওয়ালগুলোর মধ্যে মনে করো ডায়মন্ড ডিজাইন বা বড় বড় ডিজাইন করা থাকে, ওখানে দেখবা যে অনেক বেশি ফ্লুট থাকে, তারপরে ওই টাওয়ালগুলো কিন্তু খুব বেশি ডাইমেনশনালি স্টেবল হয় না। তো এই জন্য কাপড়কে ডাইমেনশনালি স্টেবল করার জন্য যদি আমার বড় রিপিট হয়, তখন কিন্তু যেমন 7 যদি হতো তাহলে কিন্তু এখানে আরো বড় আরো লঙ্গার ফ্লুট হতো। এই লঙ্গার ফ্লুটগুলোকে অ্যাভয়েড করার জন্য আমি কি করলাম, এই সবগুলা ডাউনের মাঝখানে একটা একটা পয়েন্টে স্টিচ দিয়ে আপ করে দিলাম। তার মানে এই সবগুলোর মাঝখানে একটা জায়গাতে কি আছে, ইন্টারলেসমেন্ট আছে। তো এখানেও কি হলো, সবগুলো আপ ছিল, মানে ওয়ারপিয়ান আপ, তাহলে ওয়ারপিয়ানগুলো মাঝখানে একটা ওয়েফটিয়ান ওখানে উপরে চলে আসছে, তার মানে কি এখানে একটা ইন্টারলেসমেন্ট হয়েছে। তো এখানে একটা ইন্টারলেসমেন্ট হয়েছে, এখানে একটা ইন্টারলেসমেন্ট হয়েছে। তো কাপড়ে এই জায়গাগুলোতে তো ইন্টারলেসমেন্ট আসেই, এখানে তো আপটা ডাউন হয়েছে, ইন্টারলেসমেন্ট আছে, আবার এখানেও ইন্টারলেসমেন্ট আছে। এই জায়গাগুলো ছাড়া কিন্তু ইন্টারলেসমেন্ট নাই, এখানে ছাড়া আর এখানে ছাড়া কিন্তু কোনো ইন্টারলেসমেন্ট ছিল না আগে। তো এই জন্য আমরা এই 4টা পয়েন্টে 4টা স্টিচ দিলাম, স্টিচ মানে 4টা বাইন্ডিং করলাম। তো এই 4টা বাইন্ডিং থেকে আমার একটা 4 ধরনের ইন্টারলেসমেন্ট আসলো, তার মানে কাপড়টা আর একটু ফার্ম হলো। তো এই কারণেই ম্যাট বা বাস্কেট উইভের মধ্যে আমাদেরকে এরকম স্টিচ ফরমেশন করা হয়, অর্থাৎ স্টিচ ম্যাটের মধ্যে আমরা একটা ইয়ার্নকে সরিয়ে রিভার্স করে দিই। রিভার্স করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে একটা বাইন্ডিং আসবে, বাইন্ডিংটাকে বলতেছি স্টিচ। তো এই জন্য এই বাস্কেটটার নাম হচ্ছে স্টিচ বাস্কেট। কাপড়ের মধ্যে যদি দেখি তাহলে কাপড়টা এরকম দেখাবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছ। এই যে আমার এইগুলো হচ্ছে ওয়ারপিয়ান, সবুজগুলা ওয়ারপিয়ানের মাঝখানে একটা হচ্ছে লাল সুতা আছে, মানে ডাউন আছে, তারপর আবার এই সবগুলো হচ্ছে ওয়েফটিয়ান, এর মাঝখানে একটা হচ্ছে ওয়ারপিয়ান আছে। তো এরকম করে কাপড়টার মধ্যে এরকম একটা বাইন্ডিং তৈরি হবে এবং দেখতে কাপড়টা এরকম দেখাবে। ওয়ারপিয়ান এবং ওয়েফটিয়ানের মাঝখানে কিছু কিছু জায়গায় বাইন্ডিং থাকবে বা স্টিচ থাকবে, এটাকে এই জন্য বলা হয় স্টিচ বাস্কেট। তো আমরা এটাকে আরো বিভিন্ন কাজ, মানে ইরেগুলারের জন্য করতে পারি, মানে স্টিচ বাস্কেট কিন্তু রেগুলারও হতে পারে, ইরেগুলার হতে পারে। তবে শুধুমাত্র এখানে খেয়াল রাখার বিষয় হচ্ছে স্টিচের সময় আমার এই সংখ্যাগুলো যাতে বেজোর না হয়ে, জোর যাতে না হয়ে যায়, সবসময় যাতে বেজোর থাকে। তো স্টিচ হলে তাহলে আমি 5x5 এর মধ্যে স্টিচ আঁকতে পারবো, চাইলে 5x3 এর মধ্যে স্টিচ আঁকতে পারবো, চাইলে আমি 3x5 এর মধ্যেও স্টিচ আঁকতে পারবো, তাই না? আবার 5x7 এর মধ্যেও স্টিচ আঁকতে পারবো, 7x7 এর মধ্যেও স্টিচ আঁকতে পারবো। তো আমি আরেকটা দেখাচ্ছি, মনে করো 3x5 যদি হতো তাহলে কেমন হতো ব্যাপারটা। 3x5 হলে আমার কয়টা ঘর লাগতো, 8টা ঘর লাগতো, তাই না?
3 এর জন্য আগে 3/5 একটা ইরেগুলার বাস্কেট আগে আঁকবো, একে তারপর এটাকে স্টিচ করে দিব। তো আমি ইরেগুলার বাস্কেট আঁকতেছি প্রথমে 3 আপ, তারপর হচ্ছে 5 ডাউন, তাহলে এই ঘরগুলোতে আবার আপ হয়ে যাবে। তাহলে একটা ইরেগুলার বাস্কেট যদি হয়, এটা হচ্ছে আমার 8 রিপিটের মধ্যে, যেহেতু 8 ঘর ওয়ার্পে, ওয়েফটা হচ্ছে 8 ঘর, তাহলে কাপড়টা দেখতে আসলে এরকম দেখাবে। এটা হচ্ছে একটা ইরেগুলার বাস্কেট, কিন্তু আমরা এটাকে এখন স্টিচ করব। স্টিচ করার জন্য কি করব, মিডল পয়েন্ট থেকে এই পয়েন্টটা বাদ দিয়ে দিব, এটাকে নিয়ে আসবো হচ্ছে যে এই মিডলে। এই ঘরগুলোর জন্য মিডল পয়েন্ট কোনটা, এটাই তো, তাহলে এই মিডলে নিয়ে আসবো। আবার এখান থেকে এটা সরিয়ে দিব, মিডল পয়েন্ট থেকে এটাকে নিয়ে আসবো হচ্ছে এখানে। তারপরে আমার এই কাজ সম্পূর্ণ হবে। এটা হচ্ছে একটা এই যে ইরেগুলার স্টিচ বাস্কেট। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ এই যে আমার 3 আপ আছে, 3 আপের মধ্যে আবার 5 ডাউন। হ্যাঁ, 5 ডাউন, তবে এই ওয়ার্পের মাঝখানে একটা করে ওয়েফট আছে, আবার এই ওয়েফটের মাঝখানে একটা করে ওয়ার্প আছে। তো এটার নাম হচ্ছে এই 3/5 স্টিচ বা ম্যাট, মানে স্টিচ ম্যাট বা স্টিচ বাস্কেট। হ্যাঁ, তাহলে এই হচ্ছে স্টিচ বাস্কেট। আর ফেন্সি বাস্কেটের জন্য ফেন্সির ক্ষেত্রে একই নিয়ম, মানে স্টিচ যেভাবে করতে হয় ফেন্সি ঠিক একইভাবে। তো আমি এইটাকেই ধরো 3/5 জন্য ফেন্সি করব। একটু খেয়াল করো, স্টিচ যারা পারবে তাদের জন্য ফেন্সিটা কোনো সমস্যা হবে না। আর স্টিচ আর ফেন্সি মোটামুটি একই প্যাটার্নে তৈরি হয়। তো এখান থেকে কি করতে হবে, এই যে 3/5 স্টিচ বাস্কেট, মনে করো এটাই এখন আমি স্টিচ না করে এটাকে করব ফেন্সি। তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি আগে এই ফেন্সি বাস্কেট। তো 3/5 ফেন্সি বাস্কেটের জন্য তাহলে আমার এটাকে কি করতে হবে, এই ফেন্সি করতে হবে স্টিচ না করে। তো ফেন্সি করার জন্য আমার মিডল পয়েন্ট আগে বের করতে হয় খুঁজে। ঠিক আছে, আমি মিডল পয়েন্টটা আগে খুঁজে বের করলাম, মনে করি এটা ডিলিট করলাম। তো এখানে শুধু মিডল পয়েন্ট থেকেই ওয়ার্পকে ডাউন করা হয় না, বরং মিডল পয়েন্টকে একটা প্লাস চিহ্ন নিয়ে আসা হয়। অর্থাৎ মিডল পয়েন্ট বরাবর উপরে নিচে এবং ডানে বামে এগুলোকেও আমি মানে আপ থেকে ডাউন করে ফেলবো। তাহলে এই যে এই ক্রস আছে, মানে এটাকে মিডল পয়েন্ট আমি পেলাম, মিডল পয়েন্টের উপরে নিচেও সরাবো, ডানে বামেও সরাবো, যাতে করে মিডল পয়েন্ট ধরে একটা প্লাস চিহ্ন ফুটে ওঠে। ঠিক আছে, তাহলে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি, আবার এটাকেও করে দিচ্ছি, এটার নিচেও করে দিচ্ছি। তাহলে এই যে দেখতে পাচ্ছ মিডল পয়েন্ট বরাবর আমি একটা প্লাস চিহ্ন নিয়ে আসছি, এই যে এখানে একটা ডাউন দিয়ে প্লাস চিহ্ন নিয়ে আসছি। তো এখানে যেহেতু ডাউন দিয়ে প্লাস চিহ্ন আনছি, তাহলে এখানে আনতে হবে প্লাস চিহ্নটা কি দিয়ে, এই যে এই বরাবর একটা প্লাস চিহ্ন আনবো। তবে কি দিয়ে আনবো এই প্লাস চিহ্নটা, আপ দিয়ে আনবো বা ক্রস দিয়ে আনবো। এখানেও প্লাস চিহ্ন আনবো, তবে ক্রস দিয়ে। এখানেও প্লাস চিহ্ন আনছি, তবে এটা ছিল হচ্ছে ডাউন দিয়ে। ঠিক আছে, আর এখানে আনবো হচ্ছে ক্রস দিয়ে। তাহলে এটা আমি দিচ্ছি ক্রস, এই ক্রস। আচ্ছা, তাহলে এই অংশ থেকে মিডল পয়েন্ট পাচ্ছি হচ্ছে এটা ডিলিট করে দিলাম। এটার বরাবর নিচে দুইটা ডিলিট করব, আবার উপরেও ডিলিট করব, আবার এই বরাবর ডানে বামেও ডিলিট করব। এই বরাবর বামে আছে হচ্ছে এই দুইটা, ডিলিট করে দিলাম, আর আছে এই দুইটা, ডিলিট করে দিলাম। তাহলে আমার এখানে একটা প্লাস চিহ্ন আসলো কিনা, এই যে প্লাস চিহ্ন আসছে, এই যে দেখো এখানে একটা প্লাস চিহ্ন চলে আসছে। তো এইখানেও এরকম প্লাস চিহ্ন আসবে। মিডল পয়েন্ট হচ্ছে এটা, মিডল পয়েন্টে ক্রস দিব, মিডল পয়েন্টের উপরেও ক্রস দিব, নিচেও ক্রস দিব। তাহলে এখন এই যে ডিজাইনটা ফুটে উঠলো, এটার নামই হচ্ছে একটা ফেন্সি বাস্কেট। হ্যাঁ, যেখানে কিনা একটা অর্ধেক সেল করলাম, অর্ধেক সেল। তোমরা কিন্তু কালার করতে পারবে না পরীক্ষার হলে, তোমাদেরকে ঠিক এইভাবে করে কাজটা শেষ করে দিতে হবে। চাইলে এই লাইনটা একটু বোল্ড করে দিতে পারো, বাট কালার করা যাবে না। ঠিক আছে, কারণ কালার হচ্ছে পরবর্তী চ্যাপ্টারে আসবে, যেখানে কিনা কালার অ্যান্ড উইভ এফেক্ট আছে, সেখানে কালার করা যাবে। হয়তো তুমি চাইলে সেলগুলো একটু বোল্ড করে দিতে পারো, এরকম এরকম বোল্ড করা যাবে যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। কিন্তু এরকম এইভাবেই থাকতে হবে, তোমাকে পরীক্ষা হলে এইভাবে করে ডিজাইনটা আঁকতে হবে। আর এটাকে যদি আমি ড্রাফটিং প্ল্যান করতে চাই তাহলে কেমন হবে, কয়টা হিল ফ্রেম লাগবে কেউ বলতে পারবা? এটাকে ড্রাফটিং করতে গেলে আমার কয়টা হিল ফ্রেম লাগবে? 4টা লাগবে। হ্যাঁ,
এটা বুঝতে পারছো তোমরা? কারণ হচ্ছে আমার এইটা এই যে এক, যেমন দেখতেছো এই একের সাথে আমার মিল আছে কিন্তু তিনের একেবারে সেম। তাহলে এক আর তিনকে আমি 1 নাম্বার হিল ফ্রেমে দিব, প্রথম হিল ফ্রেমে দিব, আর 2কে দিব আরেকটা হিল ফ্রেমে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো এইটা 4 নাম্বার ইয়ার্নটা, 5 নাম্বার ইয়ার্নটা, 7 নাম্বার ইয়ার্নটা, 8 নাম্বার ইয়ার্নটা, এদের মধ্যে মিল আছে না? এদের সবগুলো মিল আছে, কিন্তু এই সবগুলোকে আমি কোথায় দিব? আরেকটা হিল ফ্রেমে দিব। এইটাকে মনে করো হলুদটাকে 1 নাম্বার হিল ফ্রেমে দিলাম, এই দুইটাকে, এটাকে দ্বিতীয় হিল ফ্রেমে দিলাম, আর এই 4টাকে দিব হচ্ছে তৃতীয় হিল ফ্রেমে, এই তৃতীয় হিল ফ্রেমে এই 4টাকে দিব, আর এই লাস্টে যেটা আছে এটা হচ্ছে ভিন্ন, এটাকে দিব চতুর্থ হিল ফ্রেমে। এরকম 4টা হিল ফ্রেম ইউজ করে আমি এটা ড্রাফটিং করতে পারবো। তো যেহেতু 4টা হিল ফ্রেমে ড্রাফটিং, তাহলে আমার এদিকে লিফটিং প্ল্যানও হবে কয়টা ঘরের? 4টা ঘরের মধ্যেই হবে। ঠিক আছে? এরকম 4টা ঘরে তোমরা লিফটিং প্ল্যান করতে পারবা। ঠিক আছে? তো যেহেতু ড্রাফটিং লিফটিং আগে বলা হয়েছে, এই জন্য ডিটেলস আর এখানে বলতেছি না। তাহলে ফেন্সি উইপটা দেখতে এরকম দেখাবে। কাপড় যদি দেখি, কাপড়ের মধ্যে এরকম মানে ওয়ার্পের মধ্যে একটা এই ওয়ার্পগুলো আছে, ওয়ার্পগুলোর মাধ্যমে ওয়েফটের একটা প্লাস চিহ্ন, আবার ওয়েফট যেগুলো আছে ওয়েফট তো লালগুলো, এই লালগুলোর মাঝখানে আবার ওয়ার্পের একটা প্লাস চিহ্ন ফুটে উঠবে। তো এটা দেখতে একটু মানে কম প্রমিনেন্ট মনে হচ্ছে, কারণ হচ্ছে ইরেগুলার, মানে 3/5 এর মধ্যে আঁকছি। তো যদি 5/5 এর মধ্যে আঁকতাম বা 3/3 এর মধ্যে আঁকতাম, তাহলে আরো একটু সুন্দর দেখা যেত। তো তোমরা চাইলে ওই বাসায় 3/5 এর মধ্যে 5/5 এর মধ্যে, 7/7 এর মধ্যে বা 3/3 এর মধ্যে আঁকে মানে এঁকে দেখতে পারো যে এটা কেমন দেখা যায়। এতটুকু বাসায় প্র্যাকটিস করবা এবং দেখবা, ড্রাফটিং লিফটিং প্ল্যানগুলো সহ আঁকার চেষ্টা করবা। যদি এর মধ্যে কোনো সমস্যা ফেস করো, পরবর্তী ক্লাসে আমাকে দেখাবা বা বলবা। হ্যাঁ।